আহ, আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। আজকে লাইভে আসার কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু যেভাবে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠছে ক্রমশ, এবং যাতে করে আমার সহযোদ্ধা পাঠকেরা ফাঁদে পা না দেন, আমি লক্ষ্য রাখছি ফেসবুকে, যদিও বাইরে ছিলাম, একটু আগে ফিরেছে। হিন্দু মুসলমান তরজা যে বাড়বে আগামীতে, আমি বহু আগেই বলেছিলাম। ডিভাইড অ্যান্ড রুলের খেলা, জাতপাত, হিন্দু মুসলমান, মাইক্রো এবং ম্যাক্রো লেভেলে সর্বত্রই এই বিদ্বেষ দালাল মিডিয়াকে কাজে লাগিয়ে এবং অবশ্যই লোকজনের অ্যাকাউন্টে বা বিভিন্ন রকম সুযোগ সুবিধে দিয়ে, চারদিকে তো বেকারত্ব, এখন চাকরি বাকরি নেই, নিয়োগ নেই, একটা দাঙ্গা পরিস্থিতি, ধর্মীয় বিদ্বেষ, সেটা যে প্রমোট করা হবে আগামীতে, এটা আমি বহু আগেই বলেছি। সেই আগামী মানে এখন চলে এসেছে, এসব বহু আগেই আমি বলেছিলাম। তো আজকের এই ভিডিওতে এই মাইক্রো লেভেল থেকে ম্যাক্রো লেভেল পর্যন্ত কিভাবে ওরা কন্ট্রোল করছে, ধর্মের নাম করে, রাজ্যের নাম করে, জাতপাতের নাম করে, গণতন্ত্রের নাম করে, রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে, আজকে বেশ কিছু চমকপ্রদ তথ্য আপনাদের দেব, যা আপনাদের ভাবনার খোরাক যোগাবে, দুয়ে দুয়ে চার করতে সাহায্য করবে। আমার দৃঢ় বিশ্বাস, আমার ভিডিও বা লেখালেখি বইপত্র যাঁরা পড়েন তারা অবশ্যই ব্যতিক্রমী মানুষ, যারা এই গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়ার মানুষ নন, ভাবতে চান, ভাবাতে চান। তো আজকের ভিডিওটা শুরু করি ট্রেনে ভিডিও নিয়ে। ট্রেনে এক মুসলমান, তাকে দেখে, তার নাম রফিক উদ্দিন না এরকম নাম আমরা জানতে পারলাম, ভিডিও পাল্টা ভিডিও হচ্ছে তোলপাড়। মুসলমানরা সেখানে গিয়ে হিন্দুদের গালিগালাজ করছে, আবার হিন্দুরা মানে মানে নামে হিন্দু নামে মুসলমান। এখন তো হিন্দুর যে অর্থে আমরা বুঝি প্রজ্ঞাবান, বেদ উপনিষদের প্রজ্ঞা নিয়ে হিন্দু নেই, তেমনই ইসলাম বলতে যা আমি বুঝি, অন্তত যতটা পড়াশোনা করেছে, তেমন মুসলমানও আমি দেখি না। তো তার ফলে লেগে গেছে এবং এইটাকে ওরা কাজে লাগিয়ে, আবার সামনে নির্বাচন, ডেঙ্গু ভ্যাকসিনও আসছে, নজর ঘোরানো যাবে। হ্যাঁ, বিধিনিষেধ আগামীতেই জারি হবে, স্কুলে স্কুলে ডেঙ্গু ভ্যাকসিনের প্রচার শুরু হয়ে গেছে। পরিষ্কার করতে হবে, অমুক তমুক, জল জমা চলবে না, এইভাবে। মানে ওটা বিজ্ঞান, ওই বিজ্ঞানে আবার হিন্দুও আছে, মুসলমানও আছে, সবাই আছে ওই বিজ্ঞানে। এমন ধর্ম, ভ্যাকসিনে কারো আপত্তি নেই, প্যান্ডেমিকে কারো আপত্তি নেই, শুধু ওই দাড়ি টিকি, গেরুয়া না ওই সবুজ না, এই সবে আপত্তি আছে, বাকি কারো নামে আপত্তি আছে। নাম এখন নাম মানেই ধর্ম। হ্যাঁ, শেক্সপিয়ার কবে বলে গেছিলেন, নামে কি এসে যায়, ওয়ার্ডস ইন এ নেম। তার মানেটা কি? কর্ম, কাজ। সেটা আমরা কি করছি সেটা নিয়ে কারো মাথা ব্যথা নেই। আসুন ঘটনাটা একটু দেখে নেওয়া যাক কি হয়েছিল। আমরা যা জানতে পারছি, বালুরঘাটগামী একটি ট্রেন, এক্সপ্রেস ট্রেন, সেখানে হঠাৎ করে একটা ভিডিও দেখা যাচ্ছে যে একজন দাড়িওয়ালা, মানে ওই যে দাড়ি মানেই মুসলমান, আমরা জানি দাড়ি, তারপরে ফেজ টুপি, এসব হলে মুসলমান হয় আর কি। আর হিন্দু মানে ওই তিলক টিলক, গেরুয়া, এরম থাকতে হবে, তবেই এখন কিন্তু মানে বা জয় শ্রীরাম বলতে হবে, তবে আপনি কিন্তু, না হলে কিন্তু আপনি হিন্দু হবেন না, পরিষ্কার কথা, একদম সাফ কথা, হ্যাঁ বলে দিলাম। তো এরকম একজন মুসলমানকে গালিগালাজ করছে, মারধর করছে, চর দিচ্ছে, চর ঘুষি, এরকম আমি যা দেখলাম, আপনারাও দেখেছেন নিশ্চয়ই, ভিডিও ভাইরাল। তারপর কি গালিগালাজ করছে, এবং কাকে যেন তিনি ফোন করছেন, ফোন করে হয়তো জিআরপি বা যাই হোক পুলিশকে ডাকছেন। তো সেই যাত্রীটির অপরাধ কি?
তিনি ভিডিও করেছেন নাকি করছিলেন সেই নারীটির মুখ কিন্তু আমি দেখতে পাইনি, আপনারা দেখতে পেলে জানাবেন, কারণ ভিডিওতে তাকে পেছন দিকটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, স্বাস্থ্যবতী মহিলা আমার যা মনে হলো এই পর্যন্তই। বয়স অবশ্যই 30-এর মধ্যে হতে পারে, 30-এর কোঠায় বা এরকম হতে পারে আমার মনে হলো। মুখ কিন্তু দেখতে পাইনি। তো তার ভিডিও করা হচ্ছিল, সেই নাকি সেই যাত্রী মুসলমান, যার পরিচয় চেহারা এবং নামে মুসলমান অবশ্যই। এবং এই মহিলা নিশ্চয়ই নিজেকে হিন্দু বলে দাবি করছেন কিনা আমি জানি না। তিনি একজন অবশ্যই নারী, এবং নারীর সম্ভ্রম ভঙ্গ করেছিলেন একজন বয়স্ক বৃদ্ধ পুরুষ। আমি এইভাবেই যদি দেখি, হিন্দু মুসলমানের গল্প এখানে আসছে না, এটা করা উচিত নয়। যে ধর্মেরই হন আপনি, যে জাতেরই হন, নারীর সম্ভ্রমে আঘাত করা উচিত নয়। ব্যাস, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আমার। এবং শুধু তাই নয়, নারীরও পুরুষের সম্ভ্রমে, আত্মমর্যাদায়, বা অন্তত এই জাতীয় ক্ষেত্রে, পুরুষের তো আবার এসব সম্ভ্রম থাকে না, পুরুষ তার জন্য নিজেরাই অনেকাংশে দায়ী, ব্যতিক্রমী পুরুষ মার্জনা করবেন। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পুরুষটি, মানে বৃদ্ধ ভদ্রলোক, তার নাম রফিক উদ্দিন যদ্দূর আমি জানি, তিনি কি ভিডিও করেছিলেন সেটা কিন্তু আমি দেখিনি। আপনারা কি দেখেছেন? মন্তব্য করে জানান তো। আর সেই ভিডিওটি যদি আপনাদের কাছে থাকে, মানে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও নয়, মহিলাটির ভিডিও, মানে বৃদ্ধ যাত্রীটি যিনি গোপনে নাকি মহিলার ভিডিও করছিলেন, সেই ভিডিওটি যদি কারো কাছে থাকে, মানে পেয়ে থাকেন যদি, সেইটা আমার দেখার আগ্রহ। সেটা কতটা অশ্লীল ভিডিও ছিল কি না, বা কি সেখানে কতটা দেখা গেছে, মহিলার মুখ দেখা গেছে না হাত দেখা গেছে। ভিডিও করলেও পুরো মুখটা তো আসবে, তাহলে মহিলার মুখটা আমি দেখতে চাইব, আগ্রহ তার মুখটা কীরকম ছিল, কারণ আমি মহিলার মুখটা দেখতে পাচ্ছি না। যাত্রীটি যাকে মারধর করা হয়েছে তাকে দেখতে পাচ্ছি, তাকে তার সাক্ষাৎকারও আমি দেখলাম, আরেকটি পাল্টা চ্যানেলে দেখলাম ওই সব হচ্ছে। হ্যাঁ, কী আমার হচ্ছে, ওটা হচ্ছে বিজেপির চক্রান্ত। হ্যাঁ, আর মুসলমান মানে এখন তৃণমূলের মানে স্পর্ধাতে, তৃণমূলের কি বলবো, প্ররোচনাতে মুসলমানদের বাড় বেড়েছে। অর্থাৎ এরকম একটা ছবি আমাদের সামনে আনা হয়েছে। ঠিক ব্রিটিশ আমলেও কিন্তু এমন করে ম্যাক্রো লেভেলেও এরকম চাষবাস হয়েছিল। তথ্য দিলে চমকে উঠবেন, ভাববেন যে এটা কি নতুন কিছু। না না, একদম নতুন নয়। মাইক্রো লেভেলে সোশ্যাল মিডিয়া, ফেসবুক এসেছে বলে আমরা এখন এগুলো দেখতে পাচ্ছি, কিন্তু যখন ফেসবুক আসেনি, সোশ্যাল মিডিয়া আসেনি, তখনও মাইক্রো লেভেলেও প্রমোট করা হয়েছে, এসব দাঙ্গা তৈরি করা হয়েছে। নইলে ওই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন নোয়াখালীর দাঙ্গা হতো না। সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের, হিন্দু মুসলমান নির্বিশেষে অত বড় বড় চিন্তা মাথায় আসে না। পরের দিন তারা কি খাবে, কি করে চলবে, এটাই তাদের মাথায় আসে। হ্যাঁ, একদম হতদরিদ্র হয়ে গেলে বা কিছু হয়ে গেলে কাউকে মগজ ধোলাই করে পয়সা করে দিয়ে কাজকর্ম ঘটানো যায় বটে, সেটা তো খুবই বাস্তব ঘটনা। সেটা টপ লেভেলেও যায়, লো লেভেলেও যায়, লোয়েস্ট লেভেলেও যায়। তো তার মানে সমস্ত হিন্দু, সমস্ত মুসলমানকে এক রঙে দাগিয়ে দিয়ে কোনো সিদ্ধান্তে আসা যায় না, অসম্ভব করা যায় না। কিন্তু ওরা সেটাই করে। কেন করে আসছে। তো এবারে আমি ভিডিওটি পেলে আমাকে জানাবেন। মহিলার মুখশ্রী দেখার আগ্রহ হচ্ছে। এবার দেখুন আমার মধ্যে যে প্রশ্নগুলো জাগছে, হ্যাঁ, তারপরে কি হলো সেটা একটু বলে নিই। সেই ভিডিওটি, মানে এই যে মহিলার ভিডিও, মানে মহিলা ভদ্রলোক বোক যাই বলুক, ওখানে বয়স্ক লোক আর কি, উনি ভদ্র না অভদ্র সেটা আমি আলোচনায় আসছি না, কিন্তু আমি মানে কতটা দোষী সেটাও আমি আলোচনায় আসব অবশ্যই, কিন্তু সন্দেহগুলো আমি আপনাদের সামনে খুলে বলবো, কোনো রাগ ঢাক না করে।
তো ওই ভিডিওটা দেখেছি মারধর করার ভিডিও। সহযাত্রীরা কেউ বাধা দেননি, ভদ্রলোক নিজেও বাধা দেননি। মানে ভদ্রলোক কথাটা ওই আর কি মুখ ফসকে বেরিয়ে আসছে, মানে সহযাত্রী রফিকুদ্দিন বাবু যদি বলি তার নাম, তিনিও বাধা দেননি, তিনি মার খেয়ে গেছেন এবং প্রতিবাদও করেননি। এরকম একটা গোলমেলে লেগেছে আমার এই জায়গাটা। হয়তো উনি ভড়কে গেছিলেন, হঠাৎ করে আচমকা এসব হচ্ছে, তিনি হয়তো প্রত্যুত্তর দিতে পারেননি, এমনও হতে পারে। আসছি, আমার একটু সন্দেহ আছে এই জায়গাটায়। তো এবার সেখানে কি দেখা গেল, সেই মারধরের ভিডিও এবং প্রতিবাদিনী নারীর ভিডিও সেটি সোশ্যাল মিডিয়ায় ছড়ালো। সেই ভিডিওটি কেউ করেছিল কোনো পেছন থেকে অবশ্যই, কারণ ওই মহিলা তো নিজের ভিডিওটি করতে পারেন না, কেউ করেছিলেন, কোনো সহযাত্রী এই প্রতিবাদের ভিডিও তিনি করেছিলেন, সেটি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হলো বা ভাইরাল হলো, আমরা অনেকেই দেখেছি। এবং সেটি এক হিন্দু দরদি নেতা, তিনি আগে আবার তৃণমূল দলে ছিলেন, তো তার উপলব্ধি হয়েছে তিনি তৃণমূলে ছিলেন, তৃণমূলে থাকাকালীন তিনি আরএসএসের হয়ে কাজকর্ম করছিলেন, এমনও শোনা যায়, আমি শুনেছিলাম। তো তিনি কি হলেন, তিনি তার নাকি পেজে, তার প্রোফাইল বা পেজে তিনি সেটা শেয়ার করেছেন, মানে রীতিমতো শেয়ার করেছেন। কেন শেয়ার করেছেন? চারদিকে এত অন্যায় অবিচার হয়, বউ নিয়ে এত হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, ব্রেন স্ট্রোক হয়ে যাচ্ছে, আমরা দিনরাত চেঁচিয়ে মরছি, হিন্দু মুসলমান নির্বিশেষে মারা যাচ্ছে, চারদিকে এত অন্যায়, এত অবিচার, ফার্মা কোম্পানির লীলা খেলা, কোভিশিল্ড পর্যন্ত বাজার থেকে তুলে নেওয়া হলো, এমন অবস্থা, পুনাওয়ালার বিরুদ্ধে কেস মামলা টামলাও হচ্ছে। তো সেই সব কিছু তো শেয়ার হচ্ছে না ওই সব পেজে, হচ্ছে না কেন? কি হচ্ছে, ও হিন্দু নারী নাকি তিনি মুসলমান, তার ভিডিও করেছে, এরকম একটা অ্যাঙ্গেল থেকে ধর্মীয় বিদ্বেষ সাধারণ হিন্দু মুসলমানের মধ্যে আরও বেশি করে, যেটা ওরা ক্ষেত্র তৈরি করেছে বহুদিন থেকে, সেটাকে আগুন দেওয়া আর কি, তার উদ্দেশ্যে ওটা করা হয়েছে। এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। এবং একটু আমি বহু আগে থেকেই বলেছিলাম, এগুলো কিন্তু বাড়বে আগামীতে, সতর্ক থাকুন, জড়িয়ে পড়বেন না, মরলে কিন্তু সাধারণ হিন্দু মুসলমানই মরবে, টপ লেভেলের নেতা কেউই মরবে না, ওরা আখের গুছিয়ে নেবে, মানে ঘোলা জলে মাছ ধরবে। আগে হ্যাঁ, ফিশিং ইন ট্রাবলড ওয়াটার্স বলে একটা ইডিয়াম আছে ইংরেজিতে, বাংলা হচ্ছে ঘোলা জলে মাছ ধরা। তো এবার আসুন, এই যে নারীটি যিনি প্রতিবাদ করছেন, প্রতিবাদিনী হিসেবে তিনি কি এই প্রথম প্রতিবাদ করলেন? কই, আগে তো তার প্রতিবাদের কোনো ভিডিও আমার চোখে পড়েনি, বা তিনি প্রতিবাদী হিসেবে এই প্রথম আত্মপ্রকাশ করলেন। আমার কৌতূহল হচ্ছে, চারদিকে এত অন্যায়, এত অবিচার ঘটে চলেছে, তো তিনি কি তার আগে কখনো কোথাও প্রতিবাদ করেছিলেন? আমার জানা নেই, জানা থাকলে বলবেন, কারণ তাকে তো আমরা জানতেই পারছি না। তাহলে আমি ধরে নিতে পারি যে তিনি প্রথম প্রতিবাদ করলেন। বেশ, কেন, কোন ক্ষেত্রে করলেন? কোনো একজন ভিডিও করছিল, তার এক ঘটনাচক্রে তিনি মুসলমান, সেই ভিডিওটি কী ছিল, কন্টেন্ট কী ছিল, তাকে কি পুরোটা দেখা গিয়েছিল? তিনি কি পোশাক আশাকহীন অবস্থায় ভিডিওটি এডিট করা হচ্ছিল, মানে এমনভাবে এডিট করা হয়েছে পোশাক নেই, তিনি তো বেশ ভালো রকম পোশাক পরেই ছিলেন বলে আমি দেখেছি। ট্রেনে, বাসে, পাবলিক প্লেসের প্রচুর ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি, অনেকে রিল করেন, রিল করতে গিয়ে আশপাশে সহযাত্রীর ছবিও চলে আসে তো দেখি আমরা। তা আমার প্রশ্ন যে বাথরুমে ভিডিও করা, ধরুন আপনি কোনো নারী স্নান করছে, সেক্ষেত্রে গিয়ে যদি কেউ সিসিটিভি দিয়ে ক্যামেরা লাগিয়ে ভিডিও করে, আর ট্রেনে যদি কেউ ভিডিও করে পোশাক আশাক অবস্থায়, অনেকেই কোনো একটা ট্রেনে যাচ্ছে, অভিজ্ঞতা শেয়ার করে, এই ট্রেনে আমি যাচ্ছি, আমি বহু ভিডিও দেখেছি, সেই ক্ষেত্রে কি প্রতিটি যাত্রীর কাছ থেকে পরামর্শ নিয়ে ভিডিওগুলো করা হয়? ট্রেনের ভিডিও দেখেছি, প্রচুর দেখেছি আমি, করা হয় না, মানে এটা কোনো আইনই নেই তার বিরুদ্ধে,
আইন নেই। হ্যাঁ, কখন আপনি আপত্তি করতে পারেন? যখন পার্টিকুলার একজন কাউকে টার্গেট করে ভিডিও করা হচ্ছে, বা তার কোনো অঙ্গ প্রত্যঙ্গকে বিশেষভাবে টার্গেট করে কোনো ভাঁজ কার্ভকে খুঁজে টুঁজে বের করে ভিডিও করা হচ্ছে, তখন একটা আপত্তির ব্যাপার থাকতে পারে। অ্যাভারেজলি আপনি যদি ট্রেনে করে যাচ্ছেন, ধরুন আপনি বলছেন যে ট্রেন এই দেখুন আমরা বসে আছি, এতক্ষণ ধরে ট্রেন লেট, হ্যাঁ, ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, এরকম বহু ভিডিও লোককে করতে দেখেছি, আমি নিজেও করেছি। কই, তখন তো ট্রেনে ভিডিও করা নিয়ে প্রবলেম হয়নি, হয় না। কিন্তু টার্গেটেড যদি কারো ভিডিও করা হয়, নারীর হলে হবে, পুরুষের হলে কিন্তু সমস্যা নেই। ওই যে পুরুষের তো আর মান সম্মান নেই, নারীর বেলায় হলে হবে। হ্যাঁ, নারীর বেলায় হতে হবে। তো সেক্ষেত্রে তার ভিডিও নাকি করা হয়েছে। তো সেটা কি তিনি অশালীন পোশাকে ছিলেন? ছিলেন না। তাহলে তিনি এতটা উত্তেজিত হয়ে গেলেন কেন? তিনি যদি বাথরুমে স্নান করা অবস্থায় ভিডিও করতেন, তাহলে উত্তেজনার একটা কারণ ছিল। হঠাৎ করে তিনি শালীন পোশাক পরেছিলেন, তিনি তাকে প্রশ্ন করতে পারতেন, অবশ্যই আপত্তি করতে পারতেন। দুমদাম করে কিছু না শুনে মারধর করা শুরু করলেন কেন? আর সেই ভিডিওটিই বা সোশ্যাল মিডিয়াতে দেখছি না কেন? একটু দেখাবেন আমাকে, যদি না দেখে থাকি। মানে সেই মুসলমান বৃদ্ধটি তিনি কি ভিডিও করেছিলেন সেইটা আমার দেখার ইচ্ছা, সেটা কি কতটা অশ্লীল ছিল। তো তিনি, বেশ, যদি আমি ধরে নিলাম পুলিশকে ডাকছেন, তিনি তিনি সহযাত্রী অন্যায় করেছে, তাহলে আপনি কি করবেন? বীরাঙ্গনা হবেন, প্রতিবাদিনী হবেন? সে হতেই পারে, যদি আপনার গায়ে কেউ হাত দেয় আপনি পাল্টা মার তাকে দিতে পারে, এখানে তা হয়নি। তাহলে আপনি মারধর করছেন, মানে আইন নিজের হাতে তুলে নিচ্ছেন। অথচ দেখুন, আবার বলা হয় আইন কেন নিজের হাতে নিচ্ছেন, আবার বলা হয় আইন আইনের পথে চলবে। মানে ঠিক বুঝতে পারি না, জানেন তো, মানে কনফিউজড হয়ে যাই আমি আর কি, কোন ক্ষেত্রে কোনটা হবে বলা মুশকিল আর কি। তো যাই হোক, তিনি জিআরপি নাকি ডেকেছেন, পুলিশকে ডেকেছেন, এমনও ঘটেছে। তারপরে জিজ্ঞাসাবাদ হয়েছে, তারপরে নাকি আরও অনেক ইন্টারভিউ পাওয়া গেছে সেই মুসলমান ভদ্রলোকের পরিচিত বা কেউ, তারা বলেছেন না, উনি নাকি তেমন নন, উনি নাকি আদৌ এরকম নন, এটা প্ল্যান মাফিক করা হয়েছে। আমার কি ধারণা, হ্যাঁ, এটা প্ল্যান মাফিকই করা হয়েছে। কেন মনে হলো? ভদ্র মহিলার রিয়াকশান দেখে। তার মুখ দেখা যাচ্ছে না এখনও, ভিডিওটিও এখনও পাওয়া গেল না, কি ভিডিও ছিল। এক জায়গায় শুনলাম সেই ভিডিওতে নাকি মহিলার হাত দেখা গেছে, মুখ নাকি দেখা যায়নি। এবং এটাও জানা যাচ্ছে যে সেই মুসলমান ভদ্রলোক নাকি মোবাইল ব্যবহারে তেমন দক্ষ নন, কোনোভাবে ভিডিও ক্যামেরা অন হয়ে যেতে পারে, এরকমও দাবি করা হচ্ছে। যাই হোক, আমার বক্তব্য এখানে অন্য জায়গায় সন্দেহটা, সেটা এই রকম ভিডিও বহু হয়েছে, মানে এরকম ট্রেনে হয়, অনেক নারী প্রতিবাদ করে, মানে সেরকম ভিডিও আমি দেখেছি। অনেক ছেলে পেলেকেও ধরা টরা হয়, ঘটেছে, আমি জানি। কিন্তু পেজে শেয়ার করা, রাজনৈতিক নেতার পেজে শেয়ার করা হলো, তিনি আবার ঘটনাচক্রে হিন্দুত্ববাদী নামক একটি রাজনৈতিক দলের নেতা আমাদের রাজ্যে, সেটা একটু অন্যরকম লাগছে না? আগে হয়েছে এইরকম ভিডিও, আগেও এরকম নারীদের ভিডিও হয়েছে, সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়েছে, হ্যাঁ, আপত্তি করা হয়েছে, হ্যাঁ, আমি দেখেছি। এইরকম ধরনের মারধর না হলেও আপত্তি দেখেছি। তো সেই রকম ভিডিও কি উনি শেয়ার করেছেন? করেননি। কেন করেননি? হিন্দু মুসলমান অ্যাঙ্গেলটা সেখানে ছিল না বলে। এখানে অ্যাঙ্গেলটা আছে, খুব সুন্দর অ্যাঙ্গেল। তা বেশ, তো মহিলা মারধর করে প্রতিবাদিনী হলেন, প্রতিবাদিনীর মুখটা আমরা দেখতে পেলাম না, খুব ইন্টারেস্টিং। তার সম্পর্কে খোঁজ খবর হওয়া উচিত বলে আমার খুব আগ্রহ হচ্ছে, কারণ তিনি এই প্রথম প্রতিবাদ করলেন না আগেও করেছেন? তার সঙ্গে কি কোনো রাজনৈতিক দলের যোগ আছে? কোনো সংগঠন করেন, না খুব সাধারণ কোনো নারী? না, সাধারণ গোবেচারা নারী যদি হতেন তাহলে তার এই মূর্তি দেখা যেত না, আমার এটা দৃঢ় বিশ্বাস। সেরকম তিনি নারী নন, তিনি যথেষ্ট সক্রিয়, এবং আমার মনে হয়েছে তিনি কোনো সংগঠন বা কোনো
গোষ্ঠীর সঙ্গে যুক্ত হতে পারেন। একেবারে নির্ভেজাল মানে অসহায়া নারী তিনি নন, তাহলে এটা করতে পারতেন না। প্রতিবাদিনী নারী, তো প্রতিবাদ করতে গেলে একা একা প্রতিবাদ একজন নারীর পক্ষে হঠাৎ করে একজন বয়স্ক মানুষকে চড় মারা, ভেতরে পেছনে কোনো ব্যাকআপ না থাকলে, সাপোর্ট না থাকলে, কোনো পরিকল্পনা না থাকলে আচমকা এরম করে চড় মারা একটুখানি আমার কাছে মার্জনা করবেন, ভুল ত্রুটি হতে পারে, এটা আমার একটু সন্দেহ আছে। মানে চট করে এরকমভাবে কোনো পূর্ব পরিকল্পনা ছাড়া কাউকে একজন অচেনা মানুষকে দুমদাম চালিয়ে দেওয়া, এবং তার মানে নিশ্চয়ই তিনি জানেন যে তার সমস্যা হলে তাকে কেউ উদ্ধার করবে বা তাকে ব্যাকআপ করবার লোক আছে, এমনও হওয়ার একটা সম্ভাবনা আছে। আমি জোর দিয়ে কিন্তু বলছি না। আরেকটি অ্যাঙ্গেলও আমার মধ্যে খুব ইন্টারেস্টিংলি কাজ করছে, তা মুসলমান যিনি রয়েছেন তিনি প্রতিবাদ কেন করলেন না? মার খেয়ে গেলেন, উঠেও দাঁড়ালেন না। এখান থেকে দুটো ব্যাপার আসতে পারে। একটা হলো কি, পরের দিকে জানা যাচ্ছে তিনি নাকি এটা করেননি। ভিডিওটা এখনও আমি চোখে আমার পাইনি, তাই আমি বলতে পারছি না কি ভিডিও করা হয়েছিল। তো তিনি নাকি করেননি। বেশ, তিনি নির্দোষ যদি হন, তাহলে তো নির্দোষ হলে মানুষ তো প্রতিবাদ করবে। তিনি কেন করলেন না? তিনি মার খেয়ে গেলেন, রহস্যময়, মিস্টেরিয়াস টু মি। কেন মার খেয়ে গেলেন? ধরুন এটা যদি আমার সঙ্গে ঘটতো, আমি কিছুই করিনি, জাস্ট ফোনে ভিডিও কোনোভাবে অন হয়ে গেছে, সেখানে নারীটির মুখও নেই, কিছুই নেই, হাত পা অন্যান্য সহযাত্রীদের মতো তারও হাত পা হয়তো উঠেছে। তো আমাকে যদি কেউ এরকম করতো, আমি তো তাকে পাল্টা মারতাম। নারী হোক আর পুরুষ হোক, ওসব আমার কাছে যায় আসে না, দুমদাম বসিয়ে দিতাম পাল্টা। আমার এটা প্রতিক্রিয়া যদি আমি নির্দোষ হতাম। তো তা তিনি করেননি। কেন করেননি? হয় তিনি চমকে উঠেছিলেন, বুঝতে পারেননি। কিন্তু একটা মাত্র তো চর নয়, উনি সময় পেয়েছিলেন, প্রতিবাদ করার সময় পেয়েছিলেন। কারণ এটা প্রায় 3 মিনিট 4 মিনিট ধরে চলছিল এই ভিডিওটা। 2 মিনিট তো আমি দেখেইছি, নিচেই প্রায় চলছিল। তার মধ্যে তিনি নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়িয়ে পাল্টা প্রতিবাদ করতে পারলেন না কেন? কি যাতে করে মনে হয় তিনি সত্যিই দোষী, যাতে করে ভিডিওটা ভাইরাল হয়? এই কারণেই কি তিনিও কি খুবই নিরীহ গোবেচারা মুসলমান, না তিনিও কোনো বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন? পুরো ব্যাপারটা গট-আপ নয় তো? কি অবাক হচ্ছেন? ম্যাক্রো লেভেলে গট-আপ হয়, মাইক্রো লেভেলেও কিন্তু হয়। রাজনৈতিক দলের টপ লেভেলে যেমন গট-আপ হয়, লোয়েস্ট লেভেলেও কিন্তু গট-আপ হয়, স্ক্রিন প্লে হয়, চিত্রনাট্য হয়। বহু চিত্রনাট্য একসময় যখন রাজনৈতিক দলে ছিলাম, এসব বহু চিত্রনাট্য আমি দেখেছি। হ্যাঁ, হয়, ইট ক্যান বি ডান। আমি কিন্তু এটা বলছি না যেখানে তাই হয়েছে। উনিও তাই চিত্রনাট্য অনুসারে চুপচাপ বসেছিলেন, প্রতিবাদ করেননি, তা বলছি না। বাট দেয়ার ইজ আ পসিবিলিটি, দেয়ার ইজ অলওয়েজ এ পসিবিলিটি। কারণ সময়টাই তো এইরকম। সেক্ষেত্রে মাইক্রো লেভেলে খেলাটা শুরু না হলে সেটা তো বড় আকারে দাঙ্গাটা বাঁধবে? আপনি কি কখনো আশা করেন হিন্দুত্ববাদী নেতাটি, তো হিন্দু, সেরকম কোনো বড় মুসলমান নেতা আছেন তো অনেকে আমাদের দেশে কেন্দ্রীয় স্তরে, তো তারা কখনো মারপিট করেছেন, দেখেছেন? হিন্দু মুসলমান মারপিটে যখন দাঙ্গাগুলো হয়, তখন সাধারণ খেটে খাওয়া কুমোর কামার চাষি একে অপরকে মারে। তো টপ লেভেলে তো হিন্দু মুসলমান আছে, বিলিয়নিয়ারও আছে, মিলিয়নিয়ারও আছে হিন্দু মুসলমান। তারা কি একে অপরকে মারে না? নেতারাও মারে না, দিদি দাদা কেউ চড় মারে না, মারে না। তো আমরা মারি কেন? আমাদের মগজটাকে ওরা ধোলাই করে, আমাদের বডিলি ধোলাই করে। তো
তো সেই মগজ ধোলাই থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে, না হলে তো আমরা আমাদেরকে মারবো, আত্মঘাতী হব। হ্যাঁ, আমার আপত্তি ছিল না যদি সত্যি সত্যি হিন্দু মুসলমানের লড়াইটা হতো, অর্থনীতি না থাকতো, জায়নিস শক্তির ব্যাপার যদি না থাকতো, প্রভুদের কন্ট্রোল যদি না থাকতো, যদি এটা জেনুইন খাঁটি হিন্দু মুসলমান লড়াই হতো, তাহলে আমিও বেরিয়ে পড়তাম। যদি দেখতাম ওই টপ লেভেলের নেতারা একে অপরের সঙ্গে চাবাজি করছে না, কফিবাজি করছে না, পার্টিতে যাচ্ছে না, বিয়েতে যাচ্ছে না, পুরো একেবারে বয়কট করেছে, মারামারি করছে, ঘুষোঘুষি করছে, তাহলে আমিও হ্যাঁ জেনুইন হচ্ছে, জেনুইন হিন্দু মুসলমান লড়াই হচ্ছে। কোথায়? টপ লেভেলে কিছুই হবে না, শুধু নিচের লেভেলের মানুষ মারামারি করে মরবে, ট্রেনে, বাসে, মাঠে, ময়দানে, খেতে, খামারে। সেটা ধর্মচর্চা? বুঝতে হবে। তাই আমি প্রশ্ন রাখলাম, একটু খোঁজ খবর করলেই বুঝতে পারবেন। আমার পুরোটাই একটা চিত্রনাট্য মনে হচ্ছে, যে একটা ভিডিও হবে, ছড়ানো হবে, মুসলমানদের বিরুদ্ধে হিন্দুরা, তথাকথিত মুসলমানের বিরুদ্ধে তথাকথিত হিন্দুরা খেপবে, তারপর একটা পাল্টা ভিডিও হবে, সেখানে আবার এইটা জানানো হবে যা নির্দোষ ছিলেন, এটা পুরোটাই বিজেপির বা মুখের ওই যে জিনিস শেয়ার করেছেন তাদেরই ষড়যন্ত্র। বিজেপির কি আবার সংখ্যালঘু সেল নেই? আছে তো, সবই আছে। আরএসের কি সংখ্যালঘু, আরএসএসের কি মুসলমান সংগঠন নেই, মুসলমান সেল নেই? সবই আছে, সবই আছে, সবই তোষণ যখন ওরা সবই করে। মোদি ক্ষমতায় আসার পরে মুসলমানদের ছেলেপেলেদের জন্য স্কলারশিপ স্কিম থেকে শুরু করে সবই এনেছে, তোষণ করে শোষণ করে ওরা। হ্যাঁ, ওদের কাছে হিন্দু মুসলমান আলাদা করে নেই। দলকে খাড়া করে বলে দেয় এই দলটা মুসলমানের পক্ষে আর এই দলটা হিন্দুর পক্ষে। আসলে ওরা জনতার বিপক্ষে, সাধারণ মানুষের বিপক্ষে। সাধারণ মানুষ যাতে ঐক্যবদ্ধ না হয় তার জন্য ওরা এই রাজনৈতিক দলকে দিয়ে খেলাটা খেলে। ভৌটা ভ্যাকসিনটা কিন্তু হিন্দু মুসলমানের জন্য একই রকমভাবে দেওয়া হবে, এমন নয় যে ভ্যাকসিনটা ক্ষতিকর বলে। আমরা দেখতে পাচ্ছি কতটা ক্ষতিকর, আর নতুন করে করোনা ভৌ নিয়ে বলার দরকার আছে? তো সেটা ক্ষতিকর বলে শুধু মুসলমানদেরই দেওয়া হবে, হিন্দুদের দেওয়া হবে না। কারণ যিনি বানিয়েছেন তিনি হচ্ছেন হিন্দু, পুনাওয়ালা সাহেব, হ্যাঁ হিন্দু। আবার যিনি প্রধানমন্ত্রী তিনিও হিন্দু। তাহলে হিন্দুদের ক্ষতি কেন করব? এই কারণে শুধু মুসলমানদের গুঁজে দেওয়া হবে, হিন্দুদের দেওয়া হবে না। এরম হলে তো মানা যেত রে ভাই। তাও তো হলো না, সবাইকেই গুঁজে দিল। সবাই অসুস্থ, মরছে সবাই, কম বেশি বিভিন্নভাবে অ্যাফেক্টেড হচ্ছে। তো সেটা তো হলো না। তাহলে কি করে বলবো যে হিন্দু দরদি তিনি? তাই তো। এবার আসুন, এই খেলাটা আগামীতে কিন্তু আরও বাড়বে, সতর্ক থাকুন। আর আমার ফেসবুক প্রোফাইলে যারা আছেন আমি নজর রাখছি, যারা আমার সহযোদ্ধা বলে আছেন তারা সত্যি এবারে আমি দেখতে পাচ্ছি কেউ সেভাবে ফাঁদে পা দেননি, কিন্তু কিছু কিছু আছেন, ওই কাঠমোল্লা জাতীয় আর কি, বাংলাদেশেরও আছেন, এদেশ রাজ্যেরও আছেন, তাদেরকে আমি ইতিমধ্যে বিদায় জানানো শুরু করেছি। হিন্দুত্ববাদীদের তো আমি আগেই তথাকথিত মোদি ভক্তদের বিদায় জানিয়েছি। কারণ এত বছরেও যদি তাদের মগজ না খোলে আমার প্রোফাইলের থেকেও, তার মানে তারা আমার পোস্ট দেখেন না, পড়েন না, কিছুই করেন না, তো থেকে কি হবে? আর তাদের কাছ থেকে আমার পাওয়ার কিছু নেই। এটা অহংকার নয়, বাস্তব। আপনার প্রোফাইল থেকে, আপনার পোস্ট থেকে যদি আমার শেখার থাকে, জানার থাকে, বোঝার থাকে, আমি আপনাকে নিজে রিকোয়েস্ট পাঠাবো। কিন্তু আপনি আমাকে রিকোয়েস্ট পাঠালেন এবং আমার পোস্ট দেখলেন না, কিছুই করলেন না, এবং আপনি আপনার রাজনৈতিক দলে প্রচার করে যাচ্ছেন। মূল যে সমস্যাগুলো, যেটা বিপদ মানুষের, সে নিয়ে আপনি কিছুই বলছেন না, লিখছেন না, কিছুই করছেন না, শুধু দলবাজি করছেন, তথাকথিত ধর্মবাজি করছেন। তো আপনাকে আমি আমার প্রোফাইলে রাখবো কেন? কোনো দরকার নেই। আপনিও ভালো থাকুন, আমিও ভালো থাকি, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এবার আসুন একটু খেলাটা কিভাবে শুরু হলো দেখুন। এটা তো গেল। আচ্ছা বলুন তো, ভারতবর্ষে এই যে হিন্দু মুসলমানের
দাঙ্গা এবং মানে বিদ্বেষটা কারা বেশ শুরু করেছিল? ব্রিটিশরা। ব্রিটিশ আমলের আগে হিন্দু মুসলমান দাঙ্গা, হ্যাঁ, বহিরাগত মুসলমান শাসকরা এসেছেন, লুটপাট করেছেন, ধ্বংস করেছেন, সেটা ইতিহাস আমরা জানি। কিন্তু একদম গ্রাসরুট লেভেলের হিন্দু মুসলমান একে অপরের সঙ্গে মারামারি করেছেন, তেমন দাঙ্গার নজির পাবেন না। যা পাবেন এই ব্রিটিশ আমলে। কেন? যেসব হিন্দুরা মুসলমান হয়েছে তারা বেশিরভাগই পিছিয়ে পড়া, তথাকথিতভাবে উচ্চবর্ণের অত্যাচার বলুন বা অবশ্যই একটা অংশ অত্যাচার হয়ে তারা মুসলমান হয়েছেন, এবং তারা একই গ্রামে, পাশাপাশি গ্রামেই থেকে এসেছেন। তারা তো আর মঙ্গল গ্রহে থাকেননি, এ দেশেই ছিলেন। তো তারা কিন্তু, এরকম বহু উদাহরণ আছে, তারা কিন্তু একসাথেই থেকেছেন, পিসফুল কোএক্সিস্টেন্স। কিন্তু এই জায়নিস্ট শক্তি যখন ভারতবর্ষ দখল নিল, তখন এই দেশকে বিভক্ত করবার জন্য, এত বড় দেশ কন্ট্রোল করবার জন্য ওরা ছক কষতে শুরু করলো। আমি আজকে কিছু চমকপ্রদ তথ্য আপনাদের সামনে, তথ্যগুলো আপনাদের জানার কথা, কিন্তু আপনারা এইভাবে ভাবেননি, আমি সেই বিষয়টাকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইব। খেয়াল করে দেখুন, মুসলমানরা আমাদের দেশে দীর্ঘকাল ছিল, প্রায় 700 বছর ছিল, তাই তো? ব্রিটিশরা মাত্র 190 বছর ছিল, কিন্তু এখনও আছে। মানে ব্রিটিশ মানে জায়নিস্ট শক্তির প্রতিনিধি সে সময় ব্রিটিশ, এখন আমেরিকা, চীন, এই দুটো মূল শক্তি। বাকি সবাই এখন জায়নিস্ট শক্তির প্রতিনিধি, এবং সরকারি চাকরি যারা করছেন তারাও জেনে না জেনে জায়নিস্ট শক্তির হয়েই কাজ করছেন। কিন্তু সেটা তো অন্য প্রসঙ্গ, সেটা চাকরি। কিন্তু আমি টপ লেভেলের কথা বলছি, যারা রাষ্ট্রের ওপর কন্ট্রোল করে, তাদের কোনো তারা তো চাকর নয়, তারা তো প্রভু। তো সেই সময় কিন্তু ভারতকে ইসলামিক স্টেট, মুসলমান রাষ্ট্র বানানোর সুযোগ কিন্তু মুঘলদের ছিল তো। তারাও কেন করেননি? শুনলে চমকে উঠবেন। কারণ ইসলামিক স্টেট, মুসলমান রাষ্ট্র বলতে আমরা যা বর্তমানে দেখি, পাকিস্তানকে বলি আমরা, সৌদি আরবকে বলি, তাই তো, দেখি আফগানিস্তানকে দেখি, এই যে ইসলামিক রাষ্ট্রের যে ছবিটা আমাদের সামনে আছে এখন, তেমন ইসলামিক রাষ্ট্রের কনসেপ্টই তখন ছিল না। এটা ওয়াহাবি সালাফি ইসলামকে প্রমোট করে জায়নিস্ট শক্তি, আমাদের দেশে তখন ব্রিটিশ, তারাই এটা তৈরি করেছে। কিছু তথ্য আলোচনা করি আপনাদের সাথে। বলুন তো, মুসলিম জাহানের মানে হৃদয় যাকে বলা হতো, এখন অবশ্য মুসলমানরা কেউ বুঝতে পারছেন, এখনও অনেকে মনে করেন কি সিট অফ ইসলাম কি সৌদি আরাবিয়া, মক্কা মদিনা, পবিত্র ব্যাপার ট্যাপার। আপনারা তো জানেন হজরত মোহাম্মদ যে মদিনা স্টেট বা মদিনা সনদের কথা বলেছিলেন, মদিনা স্টেট অফ 622 খ্রিস্টাব্দ নাগাদ, সেটাও কিন্তু ওই বর্তমানে যেসব সৌদি আরবের ইসলামিক ওই সব ঢাকাঢুকি দেওয়া সব নারী দেখেন, টপ টু বটম বোরখা, এবং এরকম যে একটা কনসেপ্ট ইসলামিক রাষ্ট্রের, যেটা ওই যে আইসিস এরকম আমরা দেখতে পাই, তেমন আদৌ ছিল না। থাকলে তো বহু আগেই সৌদি আরব হয়ে যেত মুসলমান রাষ্ট্র। তো মক্কা মদিনা তো সৌদি আরবেই। তাহলে 622 খ্রিস্টাব্দের পরে সেখানে কি মুসলমান থাকতো না? থাকতো তো। তাহলে কেন বলুন তো 1932 সালে সৌদি আরবিয়া ইসলামিক মুসলমান রাষ্ট্র হলো, ঘোষণা করলো শরিয়া? আগে কেন করলো না? প্রশ্ন জাগে না? 1932-এর সেপ্টেম্বর মাসে সৌদি আরব ইসলামিক রাষ্ট্র বলে নিজেকে ঘোষণা করলো, শরিয়া শাসন। তো তার আগে কেন করেনি? মদিনা তো 622 খ্রিস্টাব্দে সেখানে তো দিশা দেখানো ছিল। তো সেই দিশায় কি অনুসারী কি সৌদি আরব মুসলমান রাষ্ট্র হলো না? এটা জায়নিস্টরা সৌদ পরিবারকে তোল্লা মেরে একটা
সালাফি ওয়াহাবি ধরনের পোশাক আশাক এবং গোঁড়া একটা কৃত্রিম ইসলাম ধর্মকে প্রমোট করার উদ্দেশ্যে ওরা সৌদি আরবকে 1932 সালে প্রমোট করে ইসলামিক রাষ্ট্র বানালো। কি অবাক হচ্ছেন? লিঙ্ক চাই? লিঙ্ক দরকার নেই, পরের ঘটনাটা শুনুন, তাহলেই বুঝতে পারবেন। কারণ কি বলুন তো? সৌদি আরবকে ধর্মচর্চা করতে না দিলে বা তাদের মনের মতো ক্ষমতায় সৌদ পরিবারকে ক্ষমতায় না বসাতে পারলে তেলটা তো ফ্রিতে পাওয়া যেত না। আগে হ্যাঁ, ঠিক ওই দশকেই 1935 সালে সৌদি আরবে তেল খনন শুরু হয় এবং 1938 সালে বাণিজ্যিকভাবে তেল উৎপাদন করা শুরু হয় সৌদি আরবে এবং সেই তেল আমেরিকায় যেতে শুরু করে এবং সেই তেলে দিয়েই আমেরিকায় বিপ্লব হয়, অটোমোবাইল রেভলিউশন হয়। আগে হ্যাঁ, সৌদি আরবের তেল। তাহলে এটা কি কাকতালীয় বলে আপনারা মনে করছেন? 1932 সালে সৌদি আরব মুসলমান রাষ্ট্র হলো সেপ্টেম্বর মাসে, আর 1935 সালে তেল খনন শুরু হলো, 1938-এই তেল পাওয়া গেল, তারপরে প্রায় ফ্রিতে তেল দেওয়া শুরু করলো আমেরিকাকে, জায়নিস্ট শক্তির মেশিনকে। সেই সময় মেশিন প্রধান মুখ শুরু করলো। শুধু জায়নিস্ট শক্তি, শুধু আমেরিকা নয়, শুধু ব্রিটেন টোটাল জায়নিস্ট শক্তিকে তেল দেওয়া শুরু করলো এই সৌদি আরব। বিনিময়ে কি? তেলের বিনিময়ে ধর্মপ্রচার কর্মসূচি। কি? মসজিদ বানাও চারদিকে। সৌদি আরব টাকা দিয়ে চারদিকে মুসলমান মসজিদ, মানে বিশেষ ধরনের হুজুরদের প্রমোট করা শুরু করলো। হুজুরদের, যে হুজুররা কেউই ভ্যাকসিনের বিরোধিতা করেনি, করোনা প্যান্ডেমিকের বিরোধিতা করেনি, প্রমোট করে পয়সা কড়ি দিয়ে, পেট্রো ডলার দিয়ে হুজুর প্রমোট করা শুরু করলো সৌদি আরব। পেছনে জায়নিস্ট শক্তি। আগে হ্যাঁ, সৌদি আরবে আমেরিকার আর্মি বেস তৈরি হয়ে গেল। জানেন তো সৌদি আরবে আমেরিকার আর্মি বেস কবে থেকে আছে? মিলিটারি বেস। দেখে মনে হয় দেশটা মুসলমানরা চালাচ্ছে, মুসলমানরা হজ করতে যাচ্ছে, কিন্তু দেশটা চালায় জায়নিস্ট শক্তি। তাই ওখানে একটা মডেল শরিয়া তথাকথিত, মানে ওরা বলে ওরম নাকি, দেখুন, টর্চার করে প্রকাশ্য দিবালোকে হত্যা, নারীদের হত্যা করা, শিরোচ্ছেদ করা, ধর্মীয় পুলিশ, রিলিজিয়াস পুলিশ রেখে নারীদের চাবুক মারা, এইরকম একটা বানিয়ে রেখে যাতে করে বাকি বিশ্বের মানুষকে বোঝানো যায়, এই দেখো ইসলাম মানে ওই রকম জঘন্য, নীচ, নৃশংস, এরকম একটা নেগেটিভ ভাবমূর্তি তৈরি করা হলো। তারপরে শুধু সৌদি আরব নয়, দেখুন যতগুলো মুসলমান রাষ্ট্র হলো সব এই 20 শতকে হলো। পাকিস্তান, সিরিয়া থেকে শুরু করে দেখুন আপনি, জর্ডান, সবই 20 শতাব্দীতে মুসলমান রাষ্ট্র হলো। তাহলে মদিনার পরে 622-এর পরে এত সময় লাগলো কেন? 50খানারও বেশি মুসলমান রাষ্ট্র হলো। তো সবই তো হলো এই জায়নিস্ট শক্তির উত্থানের পর থেকে। সবই তো হলো 20 শতাব্দীতে শুরু হলো, 29 শতাব্দীর সময় প্রক্রিয়াটা শুরু হলো। কেন হলো? আগে কেন মুসলমান রাষ্ট্র হলো না? কি প্রশ্ন জাগে না? প্রশ্ন করতে শেখুন। শুধু ওই বাইরের কিছু রিল আর ভিডিও দেখে, পোশাক আশাক দেখে সিদ্ধান্তে পৌঁছলেই আপনি নিজের মৃত্যু ডেকে আনছেন। ইউ আর বেকনিং ইউর ওন ডেথ। তাই সমস্ত মুসলমান রাষ্ট্র জায়নিস্ট শক্তির উত্থানের পরে হয়েছে। দেখে নেবেন, তথ্য দেখে নেবেন, সাল তারিখ দেখে নেবেন। আমি বহুবার লাইভে বলেছি কোন রাষ্ট্র, মুসলমান রাষ্ট্র কখন হলো। এবং এই সমস্ত মুসলমান রাষ্ট্র ভ্যাকসিনে বিশ্বাস করে, ভৌতে বিশ্বাস করে। আগে হ্যাঁ, প্যান্ডেমিকে লকডাউন করে, সবই করে। শুধু পোশাক আশাকটাই মুসলমান টাইপের ওরা বানিয়েছে। বাকি সমস্ত বিজ্ঞান মনস্ক, মানে যেমন জায়নিস্ট শক্তি বলে, বিল গেটস যেমন বলে,
ভৌ নীতি সমস্ত মুসলমান রাষ্ট্র মেনে চলে। আচ্ছা বলুন তো, সত্যিকারের ইসলাম যদি হতো তাহলে এই ভৌ নীতি চলতো ভৌ বাজারে? চলতো না, চলতো না। সেই ইসলাম মৃত, হত্যা করা হয়েছে। কেউ কেউ হয়তো বেঁচে পড়তে আসেন, ভাবার চেষ্টা করেন। তা এই যে একটা জায়গা, শুধু আর একটা তথ্য আপনাদের দিই, চমকে উঠবেন না। আমার দেশের ব্যাপারে পরে আসছি, ভারতের ব্যাপারেও কাহিনী আছে। গাদ্দাফি, লিবিয়া এখন কি ইসলামিক রাষ্ট্র লিবিয়া এখন, কিন্তু আগে ছিল না, ছিল না। মুয়াম্মার গাদ্দাফি 1969 সাল থেকে 2011 সালের অক্টোবর পর্যন্ত লিবিয়ার সর্বাধিনায়ক ছিলেন। তাকে নিয়ে চক্রবহে দিনরাত্রিতে লিখেছে, এবং তাকে কি করে শেষ করা হলো পরিকল্পনা মাফিক, সে নিয়েও আমার পরবর্তী একটি বই যদি প্রকাশিত হতে পারে, তো সেখানেও এসব বহু তথ্য রাখছি। তো সেইখানে কি দেখতে পাচ্ছি, মুয়াম্মার গাদ্দাফি তিনি কি ছিলেন? বাথ পার্টি, যে বাথ পার্টিকে ব্রিটিশরা, জায়নিস্টরা সবচেয়ে বেশি ভয় পেত, কারণ এই বাথ পার্টি ইসলামের যে সাম্যের কথা আছে, মার্ক্সীয় সাম্য নয়, কিন্তু ওটা তো জায়নিস্টরা, জেকব সিপ্রাই তো মার্ক্সবাদকে প্রমোট করেছিল। গ্রিগরি রাসপুটিন একেবারে তথ্যসহ লিখেছি, অনেকে পড়েছেন। তো সেটা সেই সাম্য নয়। গাদ্দাফির গ্রিন বুক ওই জায়নিস্ট শক্তির মাথা খারাপ করে দিয়েছিল। সেই গ্রিন বুক নিয়েও আমি চক্রবইয়ের দিনরাত্রিতে লিখেছি। তো মাথা খারাপ করে দিয়েছিল। ওরে বাপ রে বাপ, বাথ পার্টি যদি মুসলমান রাষ্ট্রের মধ্যে ছড়ায়, কারণ সাদ্দাম হোসেনও বাথিস্ট ছিলেন, বাথ পার্টি, গাদ্দাফিও বাথ পার্টি, এবং দুজনকেই কিন্তু হত্যা করা হলো। তাই ওরা গাদ্দাফির পিছনে লেগেছিল, যেন তেন প্রকারে ওকে শেষ করতে হবে, বিভিন্ন টেরোরিস্ট ঘোষণা করে টরে। তারপরে কি হলো, লিবিয়ায় অভ্যুত্থান ঘটানো হলো, প্রমোট করা হলো, ফান্ডিং করে উগ্র ধর্মীয় গোষ্ঠীকে প্রমোট করা হলো। তারপরে গাদ্দাফিকে হত্যা করা হলো নির্মমভাবে। গাদ্দাফি কিন্তু জীবদ্দশায় লিবিয়াতে কখনোই ধর্মীয় রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র ঘোষণা করেননি। সেখানে নারীরা সেনাবাহিনীতে যোগ দিতে পারতেন, ডাক্তার হতে পারতেন, পুলিশেও অনেক নারী ছিলেন, দেহরক্ষীও ছিলেন গাদ্দাফির অনেক নারী। তো সেখানে কিন্তু নারীদের কাজকর্মে কোনো বিধিনিষেধ ছিল না, বরঞ্চ ছুটি ছিল। সিসিএলের কনসেপ্ট আপনারা এখন এখানে পাচ্ছেন, চাইল্ড কেয়ার লিভ, এসব গাদ্দাফি বহু আগেই চালু করেছিলেন। গর্ভবতী মায়েদের জন্য ছুটি, সবেতন ছুটি, নিখরচায় বিদ্যুৎ, স্বাস্থ্য পরিষেবা। কারণ গাদ্দাফির তো টাকার অভাব ছিল না, তার তো তেল ছিল। জানেন তো, লিবিয়াও তেলের একটা বড় জায়গা। ওই কারণে জায়নিস্ট শক্তির নজর, যেখানেই তেল সেখানে জায়নিস্ট শক্তির নজর। শুধু তেল নয়, যে কোনো খনিজ সম্পদ, যেমন আমাদের দেশে অরণ্য সম্পদ, কৃষি সম্পদ, জল সম্পদ জায়নিস্ট শক্তির দখলে। এখন কিছু বেঁচে আছে, সব চলে যাবে। ভূ সম্পদ সব ওরা করায়ত্ত করে। তো সেই গাদ্দাফি কিন্তু তখন লিবিয়াকে আদৌ মুসলমান রাষ্ট্র ঘোষণা করেননি। সেটা এখন কিন্তু হয়েছে, কারণ গাদ্দাফি মুখকে হত্যা করার পরে, তার মৃত্যুর পরপরই 2011 শেষের দিকে, মানে ওই তখন তো তিনি তাকে 2011 থেকেই লিবিয়া কিন্তু এখন মুসলমান রাষ্ট্র। আগে ওরা যেখানে যেখানে পেরেছে জায়নিস্ট শক্তি বিরোধী যারা কাজকর্ম করছে, যে যতই জনগণের মঙ্গলের কথা বলুন তিনি, তাদেরকে হটিয়ে দিয়ে এই কট্টর ওহাবি বা সালাফি ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা তারা করেছে, এবং দাবি করেছে যে লোককে বুঝিয়েছে, এই দেখো ইসলাম কত নক্কারজনক, কি জঘন্য। ইসলামের স্বর্ণযুগ সম্পর্কে পড়ুন, চক্রবর্তী দিনরাত্রিতে এই বিষয়টিও আমি তুলে ধরেছি। মুসলমানরাই এখন ইসলামের স্বর্ণযুগ সম্পর্কে জানেন না। কি করে জানবেন? তারা তো মুসলমানই নন।
হিন্দুও নেই, মুসলমানও নেই, জামা কাপড় আছে কিছু বটে। এবার আসুন ভারতের গল্পে। আচ্ছা বলুন তো, 1915 সালে আমাদের দেশে দুটো খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। কি ঘটনা বলুন দেখি? একটা আপনারা জানেন, মহাত্মা গান্ধী কংগ্রেসে যোগদান করেছিলেন, সাউথ আফ্রিকা থেকে 1915 সালে এসেছিলেন। তিনি ওখানে ওকালতি টোকালতি করছিলেন, জানা যায়। ভালো উকিল টুকিল ছিলেন না, বা খুব সৎ উকিল ছিলেন বলে নাকি ওকালতি করতে পারেননি। সেখানে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বলে বইপত্রে তিনি সেসব লিখেছেন। তো তিনি ডেপুটেড ছিলেন, জায়নিস্ট শক্তির ডেপুটেড ছিলেন, এটা আমরা তো এতদিনে জেনে গেছি। এবং কংগ্রেস প্রতিষ্ঠা যিনি করেছিলেন, অ্যালান অক্টোবিয়াম হিউম, জানেন নিশ্চয়ই। কংগ্রেস আমাদের দেশের প্রথম রাজনৈতিক দল, যেটা জায়নিস্ট দালাল অ্যালান অক্টোবিয়াম হিউম প্রতিষ্ঠা করেছিলেন। পরিষ্কার কথা, এটা তো তথ্য। একজন সাদা চামড়ার জায়নিস্ট প্রতিনিধি। তো সেই কংগ্রেস দলে 1915 সালে মোহনদাস করমচাঁদ গান্ধী, একজন গুজরাটি, তিনি যোগ দিলেন। 1915 সালে যোগ দিলেন, যোগ দিয়েই নেতা হয়ে গেলেন। আগে হ্যাঁ, তলা থেকে লড়াই করে এরকম নয়। তো কংগ্রেস মানে তখন তো সব টপ লেভেল না, একেবারে সব ক্রিম পয়সাওয়ালা লোকজন। তো মহাত্মা গান্ধী উকিল টুকিল ছিলেন, সাউথ আফ্রিকা ফেরত। তো তিনি কি করলেন? কংগ্রেসে যোগ দিলেন, এবং তার জন্য সব রেডি করাই ছিল। যেন বোট ক্লাবে ভাষণ টাষণ দিলেন, পরিষ্কারভাবে ছক, একটা স্ক্রিপ্ট। এবং যে লোকটা সাউথ আফ্রিকাতে সাহেবি পোশাক আশাক পরতেন, মদ্যপান টদ্যপানও করেছিলেন এরকমও জানা যায়, উনি নিজেও বলেছেন। তো তা যাই হোক, করতেই পারেন, কোনো সমস্যা নেই, বিদেশ বলে কথা। তো সেই মোহনদাস করমচাঁদ গান্ধী সাহেবি পোশাক পরে সেখানে ওকালতি করতেন, আর দেশে এসেই তিনি কি হয়ে গেলেন? রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। কি ছক, কি ছক! হাঁটুর ওপর ধুতি, খালি গা। আমাদের দেশ তো জানেন একটুখানি ধম্মটম্ম, মানে বাইরে থেকে আর কি এগুলো ভাবে। গভীরে ব্যাপারটা যাজ্ঞবল্ক্যের যুগ আর বহু আগেই শেষ হয়ে গেছে। ওই যে বলি, এখন শুধু দেখনদারির যুগ। তো সেইটা নিয়ে তিনি শুরু করলেন, ব্যাস সুপার হিট। এবং সেইটা আবার জায়নিস্ট শক্তি ব্রিটিশ তারা প্রচার করলো, এবং কংগ্রেসটাকে পুরো একটা সেফটি ভালভ হিসেবে, ব্রিটিশ বিরোধী লড়াই হবে না আদৌ, কিন্তু লোক দেখানো একখানা লড়াই প্ল্যাটফর্ম হিসেবে আবেদন নিবেদন অহিংস পথে আন্দোলন টান্দোলন করার জন্য গান্ধীকে ডেপুট করা হলো সেখানে। আর কি করা হলো বলুন দেখি? মুসলমান তোষণ। আগে হ্যাঁ, মোপালা বিদ্রোহ থেকে শুরু করে ভারত যখন ভাগ হলো সেই সময়ে গান্ধীর ভূমিকা, এবং ভারত ভাগে গান্ধীর ভূমিকা, এই সমস্ত কিছুকে এনে বিশেষ করে মুসলমান তোষণ, মোপালা বিদ্রোহ থেকে শুরু করে বিভিন্ন প্রেক্ষাপটে, এই কারণে গান্ধীকে আনা হলো। কারণ মুসলমান তোষণটা জরুরি ছিল সেই সময়। কেন? যাতে করে দেশকে ভাগ করা যায়। একদিকে মুসলমান তোষণ যদি না হয়, তাহলে তো হিন্দুরা জাগবে না, মানে হিন্দুত্ববাদকে প্রমোট করা যাবে না। তো কি এখনও সালটা মনে আছে আপনাদেরকে? 1915। হ্যাঁ, ওই সালেই হিন্দু মহাসভা তৈরি হলো। ঠিক এই, এটা মাইক্রো লেভেলের ভিডিও টাইপের আমরা দেখলাম, তো এটা হচ্ছে ম্যাক্রো লেভেলের ব্যাপার। একই সালে হিন্দু মহাসভা তৈরি হলো। কেন? ওই হিন্দুত্ববাদীদের সংগঠন হিন্দু মহাসভা। একই সালে একদিকে গান্ধী আসছেন মুসলিম তোষণ করতে। তোষণ, সাবধান, সর্বনাশ। যারা এই দিদিকে ভাবছেন যে আলাদা, দারুণ আলাদা, মুসলমান প্রেমী, সর্বনাশ, সাবধান থাকুন। ঠিক যেমন করে যারা মোদিকে ভাবছেন দারুণ হিন্দু প্রেমী, সাবধান থাকুন।
রাজনৈতিক দলের ঊর্ধ্বে ভাবুন, প্রতিটি রাজনৈতিক দল কিন্তু জায়নিস্ট শক্তির দ্বারা প্রমোটেড অ্যান্ড ফান্ডেড। কমন সেন্স ব্যবহার করুন। একটা দল করতে গেলে, রাজনীতি মিছিল করতে গেলে, মিটিং করতে গেলে, পতাকা বানাতে গেলে কত টাকা লাগে, পয়সা লাগে, কে দেয়, কারা দেয়, ভাবতে হবে। আমরা সবাই কিন্তু বলির বকরা, ঘটনাচক্রে হিন্দু, নামে মুসলমান। তাহলে 1915 সালে হিন্দু মহাসভা তৈরি হলো। এদিকে গান্ধী এসেই মুসলমান শুরু করলেন, তোষামত, তোষণ। আর হিন্দু মহাসভা বলা শুরু করলো, এই যে ব্যাস শুরু হয়ে গেল। এখানেই শেষ নয়, আরও কাহিনী আছে, চমকে যাবেন। 1911 সাল, ব্রিটিশ বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত হয়ে বীর সাভারকারকে পাঠানো হলো সেলুলার জেলে, আন্দামানে। কত বছরে কারাদণ্ড হলো? 50 বছর, মানে ওই যাবজ্জীবন। বেশ, সাভারকার একজন নাস্তিক ছিলেন, জানেন নিশ্চয়ই, তিনি এ নিয়ে লেখালেখিও করেছেন। বীর সাভারকার, তো তিনি কেন হিন্দুত্ববাদী হয়ে উঠলেন? আমার বিশ্লেষণ, তথ্য আপনারা জানেন, কিন্তু আমার বিশ্লেষণটা এবং আরও তথ্য যদি দিই চমকে উঠবেন। কি এগুলো ইতিহাস? হ্যাঁ, কিন্তু দুয়ে দুয়ে চার করতে হবে। সেই নাস্তিক সাভারকার, বীর সাভারকার, তিনি 1911 সালে সেলুলার জেলে বন্দী হয়ে এলেন ব্রিটিশ বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে। বেশ, তারপরে কি হলো? 50 বছরের বদলে তিনি, হিসেব মতো কত হয়, অনেক বছর, তার মৃত্যু হওয়ার পরে ছাড়া পেতেন। কিন্তু ছাড়া পেলেন 1924 সালে। কেন? সবাই আমরা জানি উনি মুচলেকা দিয়েছিলেন, মার্সি পিটিশন করেছিলেন, একটির পর একটি ক্ষমা ভিক্ষা করে চেয়েছিলেন, ইত্যাদি ইত্যাদি, তাই তাকে ছেড়ে দেওয়া হলো। তাই তো উনি ছাড়া আর কোনো বন্দী আর কেউ মার্সি পিটিশন করেননি, আর কেউ মুক্তি পেতে চাননি? উনি একাই চেয়েছিলেন? ব্যাপারটা তা নয়। আসুন গট আপ খেলাটা দেখি। 1900 সাভারকারে যখন জেলে আছেন, সেলুলার জেলে আছেন, কয়েক বছরের মাথাতেই আরেকজনকে সেলুলার জেলে পাঠানো হলো। কাকে পাঠানো হলো? ভাই প্রেমানন্দ। তিনি কে ছিলেন? গাদার পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। তাকে কেন সেলুলার জেলে পাঠানো হলো? তাকে ধরা হয়েছিল 1909 খ্রিস্টাব্দে, বিচার টিচার হলো, তারপর তাকে সেলুলার জেলে পাঠানো হলো কত সালে? 1915 সালে। কেন? মৃত্যুদণ্ড। ভাই প্রেমানন্দকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। হি ওয়াজ সেন্টেন্স টু ডেথ। কিন্তু সেই ভাই প্রেমানন্দ কি করে 1920 সালে ছাড়া পেয়ে গেলেন? হ্যাঁ, 1920-তে ভাই প্রেমানন্দ ছাড়া পেলেন, 1924-এ সাভারকার ছাড়া পেলেন। দুজনেই মার্সি পিটিশন করেছিলেন। আচ্ছা, এরা কি একে অপরকে চিনতেন? সাভারকার এবং প্রেমানন্দা যখন সেলুলার জেলে ছিলেন, এরা কি একে অপরকে চিনতেন? আলবাত চিনতেন। সাভারকারের হিন্দুত্বের পাঠ তো এই ভাই প্রেমানন্দই দিয়েছিল। তার আগে তো তিনি তা ছিলেন না। তিনি তো নাস্তিক ছিলেন, তিনি বিপ্লবী ছিলেন, ব্রিটিশ বিরোধী লড়াইয়ে তিনি সামিল হয়েছিলেন বলেই তো তাকে জেলে পাঠানো হয়েছিল। তাই তাকে মগজ ধোলাই করবার জন্য একজন সুবক্তা, বুদ্ধিমান মানুষের দরকার ছিল। পাশাপাশি মুক্তি পাওয়ার শর্ত হিসেবেও কিছু একটা করার দরকার তো ছিল। এমনি এমনি জায়নিস্টরা মুক্তি দেবে যার ফাঁসির আদেশ হয়ে গেছে? তো সেই ভাই প্রেমানন্দ বীর সাভারকারকে তৈরি করে দিলেন। এই তৈরি হওয়ার ফলে কি হলো? দারুণ ব্যাপার আছে, দারুণ। কারণ এই সেলুলার জেলে জিহাদিদের চাষবাসও কিন্তু ব্রিটিশরা করছিল একই সাথে।
ওই ভারতবর্ষের ক্ষেত্রে এই সেদুলার জেলের একটা বড় ভূমিকা আছে। এ নিয়ে দারুণ লেখা যায় কোনো বইপত্র। তো আর জানি না এগুলো কেউ লিখবেন কি না, কিন্তু আমার হাতে তো এত সময় নেই, এত বই লিখি কী করে। কারণ এই সেদুলার জেলেই কিন্তু একদিকে জিহাদিদের চাষবাস হচ্ছিল, অপরদিকে হিন্দুত্বের চাষবাস হচ্ছিল। এখান থেকেই দূরে নিভৃতে মগজ দোলাই হচ্ছিল, এবং সেই বীজ ছাড়া হচ্ছিল ভারতবর্ষে, মেইনল্যান্ডে। হ্যাঁ, কীরকম? আন্দামানে যে জিহাদিদের চাষবাসও হচ্ছিল তার সবচেয়ে বড় প্রমাণ হলো বুমেরাং হয়ে গিয়েছিল একটি কেস, যে কেসটি নিয়ে আমি অমৃতস্বপত্র 2য় খণ্ডে বিস্তারিত লিখেছি। শের আলী আফ্রিদি, তিনি কাকে হত্যা করেছিলেন? লর্ড মেও, বড়লাট লর্ড মেও। আগে হ্যাঁ, ভাবতে পারেন কেন? জিহাদি, বুমেরাং হয়ে গেছিল। ঠিকঠাক করে যে শের আলী আফ্রিদি একজন সাধারণ মুসলমান ছিল, সাধারণ মুসলমান, একটা সাধারণ ক্রাইম, কাউকে ছুরি মেরে ফেলেছিলেন রাগের মাথায়, পাওনাদারকে, এরকম কিছু হবে। তো সেই শের আলী আফ্রিদিকে জেহাদি বানালো। শুধু তাকে নয়, বহু জেহাদি সেখান থেকে প্রমোট করা হয়েছে এবং ভারতবর্ষে ছেড়ে দেওয়া হয়েছে। কেউ জেনে জেহাদি হয়েছে পয়সা কড়ি পাওয়ার জন্য, সুবিধের জন্য। কেউ ওই যে হুরের গল্প, যারা ওই যে 72 হুর পাওয়া যাবে, এটাও তো সত্যি, এরকমভাবেও মগজ দোলায় হয় সহজ সরল মুসলমানদের। ধার্মিক মুসলমানরা, যারা অর্থনীতি বোঝেন না, যারা রাজনীতি বোঝেন না, যারা জায়নিক শক্তি বোঝেন না, যারা দাজ্জাল চেনেন না, তাদের একটি অংশের সহজ সরল বোকাশোকা ধর্মান্ধ মানুষকে প্রমোট করা যায়। 72 হুরের স্বপ্ন দেখিয়েও টেরোরিস্ট বানানো যায়। কিন্তু অস্ত্রকে দেয়, RDX কারা দেয়? আপনি চাইলে কত লোককে মারতে পারেন? ধরুন আপনি একজন উগ্র মুসলমান, ধরুন আপনি জেহাদি, আপনি কটা লোককে মারতে পারবেন ছুরি দিয়ে? কটা লোককে মারতে পারবেন? পারবেন না। দুটো একটা, তারপর ধরা পড়ে যাবেন। ধরুন একটা কোনোভাবে একটা মুঙ্গের মেয়ের একটা রিভলভারই জোগাড় করলেন, সেটাও তো 1 শটার, ভালো রিভলভার পাওয়া মুশকিল আছে। তো সেটা দিয়ে আপনি কটা লোক মারবেন? পারবেন না। তাহলে কটা? ধরা পড়ে যাবেন। তাহলে কি চাই? RDX চাই। RDX কি আপনি বানাতে পারেন না। কারা বানায়? জায়নিক শক্তিরা বানায়। টেকনোলজিটা ওদের, ওরাই লোককে দিয়ে বানায়। লাদেন স্টিঙ্গার মিসাইল ব্যবহার করেছিলেন, কে দিয়েছিল? CIA দিয়েছিল। তো এত অস্ত্রশস্ত্র কারা বানায়? তো টেররিস্ট আপনি নয় মনে মনে হলেন, খেপে গেলেন, হিন্দুদের ওপর খেপে গেলেন, ধরে নিলাম আপনি হিন্দুদের ওপর খেপে গেলেন, কিন্তু সেই খেপাটা দিয়ে আপনি কয়েকশো হিন্দু মারবেন কিভাবে যদি না আপনাকে মারার জন্য অস্ত্রশস্ত্র যোগান দেওয়া হয়? তো কারা দেয়? সিম্পল ব্যাপার, যারা ফান্ডিং করে তারাই দেয়। এইভাবে ভাবুন, সেটা যে কোনো ধর্মের ক্ষেত্রেই প্রযোজ্য। হাউ ক্যান ইউ ইনফ্লিক্ট দ্য ম্যাক্সিমাম ড্যামেজ ইফ ইউ আর নট আর্মড টু দ্য টিথ? হ্যাঁ, ওরা চাষবাস করে, ঘৃণার চাষবাস করে, ওরা দেয়, দিয়ে আমরা আমাদেরকে মারি। কোনোদিন কোনো বিলিয়নিয়ারকে দেখবেন তো বিলিয়নিয়ারের প্লেনে, বিল গেটসের প্লেনে টেরোরিস্ট হামলা হয়েছে? হয়নি। সাধারণ মানুষকে মারা হয়েছে। বাজারে বোমা ব্লাস্ট, লোকাল ট্রেনে বোমা ব্লাস্ট, সাধারণ মানুষ যেখানে না থাকে সেইখানে ব্লাস্ট হয়, যাতে করে সাধারণ মানুষ খেপে যায় এবং একে অপরকে দোষারোপ করে মারামারি করে। তো এই টেরোরিস্টরা, যারা আত্মঘাতী বোম্বার হতে পারে, ফিদাইন যাদের বলে, তারা টপ লেভেলের একটা বিলিয়নিয়ারও মারতে পারলো না কেন? প্রশ্ন জাগে না? কেন পারলো না? টপ লেভেলের বিলিয়নিয়ার, বড়জোর কিছু নেতা, রাজনৈতিক নেতা, এই পর্যন্তই। এমনকি হামাসের মতো এত শক্তিশালী সংগঠন, যেটা আমরা জানি যে ইসরায়েলি হামাসের প্রতিষ্ঠাতা বলা হয়, তথ্য আছে এ নিয়ে, ভিডিও করেছি, তারা একটা বিলিয়নিয়ার মারতে পারলো না। দু একটা নেতা মন্ত্রীকে মেরেছে ইসরায়েলের, অবশ্যই ইহুদি মেরেছে তারা, কিন্তু একটা বিলিয়নিয়ার তো মারতে পারলো না ভাই। কেন? বিলিয়নিয়াররা কি শোষণ করছে না? জায়নিস্টরা, ওরাই তো জায়নিস্ট, সত্যিকারের জায়নিস্ট, ওদের হাতেই তো ক্ষমতা, টোটাল কন্ট্রোল। কোথায়? বললো না।
প্রশ্নগুলো করুন, কোথায় সুতোটা কারা নাড়াচ্ছে। তাহলে কি হলো, এবার দেখুন, বীর সাভারকর যিনি একজন নাস্তিক ছিলেন, তিনি সেলুলার জেলে গিয়ে কি হলেন, হিন্দুত্ববাদী হয়ে গেলেন। ভাই প্রেমানন্দ যিনি গদর পার্টির সঙ্গে যুক্ত ছিলেন, লালা হরদলের গদর পার্টি একটা আপাদ মস্তক ধর্মনিরপেক্ষ পার্টি ছিল, সেকুলার বলতে আমরা যা বুঝি ব্যঙ্গ অর্থে নয়, প্রকৃত অর্থে সেই সেকুলার পার্টির গাদার পার্টি, সেই পার্টির সঙ্গে যুক্ত ছিলেন ভাই প্রেমানন্দা। তিনি সেখানে গিয়ে হিন্দুত্ববাদী হয়ে গেলেন এবং বীর সাভারকরের সঙ্গে একযোগে দুজন মিলে একে অপরের সঙ্গে আলোচনায় বসলেন এবং সেইখানে আন্দামানে তখন আরও জিহাদি ছিল, তাদের আচার আচরণ দেখলেন। সাভারকর লিখেছেন, হ্যাঁ এরা কারো আমাদের সঙ্গে মেশে না, শুধুমাত্র নিজেদের কথা বলে, কোরআনের কথা বলে, অন্য ধর্মকে সহ্য করতে পারে না, গালিগালাজ করে। আমার কাছে একটা ছবি ছিল, আমি একবার ছবি বের করেছিলাম, দেবতার ছবি না কার ছবি, যাই হোক সেই ছবি দেখে তারা মুখ ফিরিয়ে নিয়েছিল। তারা বলেছিল যে ছবি দেখা পাপ, আমাদের ধর্মে ছবি নেই, মূর্তি নেই, এসব পাপ। এসব সাভারকর লিখে গেছেন আগে, হ্যাঁ, দ্য সেলুলার জেলের অভিজ্ঞতা এসব লিখে গেছেন। তারপর কি হলো, মাসি পিটিশন হলো, সাভারকর ছাড়া পেলেন, ভাই প্রেমানন্দ ছাড়া পেলেন। ভাই প্রেমানন্দকে কে মুক্তি দিল? পঞ্চম জর্জ। ভাবতে পারেন, হ্যাঁ, জ্ঞানী শক্তির 1 নম্বর দালাল তখন পঞ্চম জর্জ ভাই প্রেমানন্দকে ছেড়ে দিলেন, যার মৃত্যুদণ্ড হয়েছিল। ব্রিটিশ বিরোধী ষড়যন্ত্রে গাদার পার্টির হয়ে যিনি যুক্ত ছিলেন, তার মৃত্যুদণ্ড হয়েছিল। সেই মৃত্যুদণ্ডের কার্যকর না করে পঞ্চম জর্জ তাকে ছেড়ে দিলেন। কেন? এমনি এমনি ছেড়ে দেয় কেউ? যদি না কোনো কন্ডিশন থাকে, যদি না কোনো শর্ত থাকে। কি শর্ত থাকে? পরবর্তী জীবনটা দেখুন। তারা ফিরে এসে জেল থেকে বেরিয়ে তারা কি আর ব্রিটিশ বিরোধী কার্যকলাপে যুক্ত হলেন না। হলেই তো মুশকিল ছিল। ওই যে মুচলেখা মার্চ পিটিশনে বলাই ছিল, ভাই তোমরা এবার আমাদের হয়ে কাজ করবে, আমাদের বিরুদ্ধে কাজ করবে না, নাইলে একজনের 50 বছর ছিল, একজনের মৃত্যুদণ্ড ছিল, দুটোই মকুব হয়ে গেল। মকুব হওয়ার ফলে কি হলো? বীর সাভারকরটাই শুনুন, তাহলেই যথেষ্ট। সাভারকর ফিরে এলেন, ফিরে এসে আর বিপ্লব করলেন না, তিনি হিন্দুত্ববাদী হয়ে গেলেন, হিন্দু মহাসভায় যোগ দিলেন। তারপর কি হলো? হিন্দুদের হয়ে জোরদার লেখালেখি, জোরদার প্রচার শুরু হলো। দেশ আর বড় কথা নয়, তখন হিন্দুদের বাঁচাতে হবে। আর এদিকে গান্ধী লেগে পড়েছেন মুসলমান তো শোনে। আবার দেখে জিন্নাও এসে গেছেন রাজনৈতিক প্রেক্ষাপটে, জিন্নাও এসে গেছেন, মুসলিম লীগও এসে গেছে। ব্যাস দারুণ খেলা জমে উঠল। তারপর কি হলো? তারপর বীর সাভারকর হিন্দু মহাসভার প্রধান হলেন, প্রেসিডেন্ট হলেন 1937 থেকে 37 সালে হলেন। তারপরে বেশ কয়েক বছর ছিলেন। তো হিন্দু মহাসভার প্রধান হয়ে, সভাপতি হয়ে বীর সাভারকর কি বললেন? হিন্দু মুসলমান কেন একসঙ্গে থাকতে পারে না, দে ক্যান নট কোএক্সিস্ট। কি জিন্নার সুর খুঁজে পেলেন না? শুধু জিন্নাকে দোষ দিলে হবে? জিন্নাকেও তো ওরাই তৈরি করেছিল, ওরাই প্রমোট করেছিল, গান্ধীকে ওরাই প্রমোট করেছিল। আমাদের ইতিহাস বইয়ে স্বাধীনতা সংগ্রামী মহাত্মা গান্ধী। তো এবার সাভারকর আওয়াজ তুললেন, দ্বিজাতি তত্ত্বের আওয়াজ, ভারত ভাগ করতে হবে, কারণ হিন্দু মুসলমান একসঙ্গে থাকতে পারে না। তো শুধু কি জিন্নাকে দোষ দেবেন? ওই খেলাটা বলবেন না, শুধু জিন্না না। আমাদের দেশে জিন্নাকে, ইতিহাস বইয়ে জিন্নাকে দোষ দেওয়া হয় যাতে করে মুসলমান বিদ্বেষটা বাড়ে, আসল খেলাটা যাতে কেউ ধরতে না পারে। আর ও দেশে পাকিস্তানে কাদের দোষ দেওয়া হয়? সাভারকরকে দোষ দেওয়া হবে, স্বাভাবিক। ওখানে জিন্না হিরো, সাভারকর ভিলেন, তাই তো? এইখানে সাভারকর হিরো, আগে ছিল না, এখন ওই যে ওরাই করে এখন গুটিয়ে আনছে
সাভারকার এখন হিরো, আর জিন্না খলনায়ক। কিন্তু দুজনে তো একই মুদ্রা, দুটি পিঠ, জায়নিস দালাল। কি শুনতে খারাপ লাগলো? টপ লেভেলে ব্যাপারটা এভাবেই খেলা হয়। আপনি সময়টা খেয়াল করুন, টাইম ফ্রেমটা খেয়াল করুন। তো বীর সাভারকার কেন আগের মতো আর বিপ্লবী থাকলেন না? ব্রিটিশ বিরোধী ষড়যন্ত্র না করে তিনি কেন হিন্দু মহাসভা নিয়ে উঠে পড়ে লাগলেন? দ্বিজাতি তত্ত্বের কথা বললেন, হিন্দু মুসলমান একসঙ্গে থাকতে পারে না বললেন, থাকা সম্ভব নয় বললেন, জিন্নার সুরে সুর মেলালেন, ভারত ভাগ হলো। গান্ধী তো তখন মধ্যমণি, উনি তো দারুণ একটা নিরপেক্ষতার মূর্তি তৈরি করে রেখেছেন। মানে 3 দিক থেকে দারুণভাবে জায়নিসটা খেলেছে, তাই না বলুন? একদিকে সাভারকার, একদিকে জিন্না, এরা কাট্টার, আর মাঝখানে না মানে ইয়ে, না মানে ইয়ে, না মানে ইয়ে গান্ধী, তাই না? কীরকম সুন্দর খেলা, কন্ট্রোলড অপোজিশন, সবাই কন্ট্রোলড অপোজিশন। কিন্তু সাভারকার উগ্র হিন্দু প্রেমী, জিন্না উগ্র মুসলমান প্রেমী। জিন্নাও কিন্তু আগে কখনো ইয়েতে যেতেন না, মসজিদে যেতেন না, সাহেবি বাইরের পড়াশোনা, সাহেবি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, কোনোদিন মসজিদে যেতেন না, সেরকম শোনা যায়নি। সাহেবি লাইফস্টাইল ছিল, ধার্মিক ছিলেন না, তিনি হয়ে গেলেন ধার্মিক, তাই তো? আচ্ছা, কি মুসলমানের প্রতিনিধি। একই রকমভাবে সাভারকার নাস্তিক ছিলেন, ধর্মের, হিন্দু তথাকথিত ধর্ম, ঈশ্বর বিশ্বাস এগুলো ছিলই না তার মধ্যে, তিনি হয়ে গেলেন হিন্দুর প্রতিনিধি। দুজনেই উগ্র, ফাইট ফাইট ফাইট। আর গান্ধী, ওকেও ব্রিটিশরা প্রমোট করলো একটু নরম সুরের, একটা ব্যালেন্স করার জন্য, যাতে করে শান্তিপূর্ণভাবে দেশভাগটা হয়। যদিও শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে হয়নি। তো গান্ধীজি তখন বলছে, মারামারি কেন করছো, মারামারি কেন করছো? বলা মার মার, কাট কাট। গান্ধী বলবে, মারামারি কেন করছো, মারামারি কেন করছো? এই হলো গান্ধীর ইন্টারেস্টিং ভূমিকা। আর নাথুরাম গডসে, ইনি একা একা হঠাৎ করে গান্ধীর ওপর খেপে গেলেন? হতেই পারে, খেপতে পারেন। তিনি কি জায়নিস শক্তির সম্পর্কে জানতেন? আমার মনে হয় না তিনি জানতেন। সেই লেভেলের চিন্তাভাবনা আমাদের দেশের বুদ্ধিজীবীদের মধ্যে, যদি বলি বুদ্ধিজীবী এবং স্বাধীনতা সংগ্রামী, বুদ্ধিজীবী মানে গালিগালাজ সেন্সে কিন্তু ব্যবহার করছে না এখন, বুদ্ধিজীবী কথাটা গালিগালাজ কিন্তু বলে দিলাম আমি ব্যাপক, মানে প্রকৃত অর্থে। তাহলে একমাত্র বুঝেছিলেন রাজনৈতিক মঞ্চে, সেটা হলো নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি অ্যালার্ট হয়েছিলেন। তো তো এই জায়গা থেকে নাথুরাম গডসে তো একজন পুয়ার, মানে সাধারণ প্লেয়ার, তিনি টপ লেভেলের পড়াশোনা তার ছিল না সেরকম, তাকে ব্যবহার করা হয়েছিল। অবশ্যই হি ওয়াজ ইউজড। আমার মনে হয় না হি অ্যাক্টেড অ্যালোন। না, তিনি নিজে থেকেই অন ফাইন মর্নিং গান্ধীকে মারবো, একা একা মারবো, কেউ তাকে পিছনে আমার নেই, আমি একা একা মারবো, এরকম কোনো ঘটনা নয় এগুলোর। সেটা ওই আমাদের ওই যে JF কেনেডিকে যে হত্যা করেছিলেন যিনি, তো তার ক্ষেত্রেও অসওয়াল্ড, তার ক্ষেত্রেও এমন নয় যে তিনি একা একা ভেবেছিলেন, তা নয়, তাকেও মেরে দেওয়া হলো পরে। তো নাথুরাম গডসের ক্ষেত্রেও অনেক কিছু রয়েছে যেটা আমরা এখনও জানি না, নিডস টু বি এক্সপ্লোরড বলে আমার মনে হয়। তবে হ্যাঁ, এটাও ঠিক যে সেই সময় গান্ধী যা শুরু করেছিলেন ওইটাই তো, বললাম না, গান্ধীকে তো ওই কারণেই প্রমোট করা হয়েছিল। চিত্রনাট্য, মুসলমান তোষণ, পাকিস্তান হলো, গান্ধী বললেন আমার দেহের ওপর দিয়ে হবে ভারত ভাগ, ওগুলো লোকের কথার কথা, ওগুলো সব স্ক্রিপ্টেড। তারপরে পাকিস্তানকে এত লক্ষ টাকা দিতে হবে, এগুলো সব তোল্লা যখন শুরু করলেন, তো তখন তো অনেক মানুষেরই মাথা খারাপ হয়ে যাওয়ার কথা ছিল, যারা জায়নিস্ট ব্যাপারটা বুঝতেন না, মূল কারণ করছে কেন হলো। এই সময়কাল যখন আমরা আমাদের সামনে যেমন পরিষ্কার ছবিটা এখন দেখতে পাচ্ছি, পেছন দিকে তাকালে সবাই কি দেখতে পাচ্ছি, আমরা কেউ দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে নাথুরাম গডসের পক্ষে এই টোটাল পিকচারটা
বোঝা সম্ভব ছিল না। এটা একটা প্রক্রিয়ার মধ্যে তিনিও পুতুল হয়ে গিয়েছিলেন, ব্রেন ওয়াশ হয়ে গিয়েছিলেন। যখন এখনও আমরা অনেক সময় দেখব, আগামীতেও দেখব, অনেক মুসলমান, অনেক হিন্দু ব্রেন ওয়াশড হয়ে একে অপরকে মারবে, সাধারণ মানুষকে মারবে, দাঙ্গা হবে আগামীতে। বহু আগেই কিন্তু বলেছি, সাবধান থাকুন। তাহলে এই বহুকাল ধরে, বিশেষ করে জায়নিস্ট শক্তির আগমনের পরেই ডিভাইড অ্যান্ড রুল খেলার যে অঙ্গ হিসেবে হিন্দু মুসলমানের তাস বহু আমাদের দেশে সবচেয়ে বেশি প্রচলিত, কারণ এটাই খুব সেন্সিটিভ জায়গা। আর এই মুসলমান তাস, ওরা যে ইসলামকে প্রমোট করেছে বিশ্বজুড়ে, সেই তাকেই কেন্দ্র করে 50টিরও বেশি ইসলামিক মুসলমান রাষ্ট্র, যে মুসলমান রাষ্ট্রগুলো কারা প্রত্যেকে লকডাউন করেছে, প্রত্যেকে ভ্যাকসিন নিয়েছে, ভ্যাকসিন করেছে, প্রত্যেকেই ফার্মা কোম্পানির ভ্যাকসিন দেয়, সেখানে ফার্মা কোম্পানির ভ্যাকসিন তৈরির কারখানা আছে বা সাপ্লাই চেইন আছে, এগুলো সব আছে। তাহলে কি করে বলবো যে ইসলাম, যে হজরত মুহাম্মদ এই ইহুদিদের সম্পর্কে, যারা গোটা বিশ্ব এখন নিয়ন্ত্রণ করছে, ফেথ, জিউ এবং রেস যাই হোক, তো তাঁদের সম্পর্কে যে হজরত মুহাম্মদ এতবার করে অ্যালার্ট করে দিয়েছেন, তার ধর্ম যারা মানে, যে অনুসারীরা, এটাকে হতে দেবে এইভাবে? এতবার করে সাবধান করে দিয়েছেন। শুধুমাত্র তাই নয়, ভালো করে হাদিস কোরআন দেখে নেবেন, সেখানে দেহদান থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে কিন্তু ইন্টারেস্টিং অবজারভেশন আছে। কেন? সেটা আলোচনার ক্ষেত্র এখানে নয়, অনেক বড় ক্ষেত্র, পরে কখনো আলোচনা করব। তো তাই সতর্ক থাকুন। ইসলামকে ওরা বহু আগেই হাইজ্যাক করেছে। হিন্দু বলতে আমরা যা বুঝি সেটাও ওরা প্রমোট করে তৈরি করেছে। হিন্দুত্ব, যেটা সেলুলার জেল থেকে বেরিয়ে এসেছে, ওদের প্রমোট করা, ওদের ব্র্যান্ডেড। সাভারকার, যিনি নাস্তিক ছিলেন, তিনি বদলে গেলেন, মুক্তিও পেলেন, ছাড়া পেলেন, হিন্দুত্বের চাষবাস শুরু করলেন। আর উনি খুব ভালো ছিলেন, ইংরেজিতে মেধাবী মানুষ ছিলেন। তার মতো ইন্টেলিজেন্ট ফ্রিডম ফাইটার মধ্যে খুব কম ছিল, তার মতো মেধাবী, সাভারকারের মতো মেধাবী, পড়াশোনা ছিল, দক্ষতা ছিল, সুবক্তা ছিলেন। তো সেটা ব্রিটিশরা তো ক্রিমদেরকেই, জায়নিস্টরা তো ক্রিমদেরকেই ব্যবহার করে, তাই না? যাকে তাকে কি তারা প্রমোট করবে না। তো সেই ক্রিম হিসেবে সাভারকারকে তারা বেছে নিয়েছিল এবং তাকে মুক্তি দিয়েছিল। এটা আমার বিশ্লেষণ, এবং এটা আমি শিওর, এ ব্যাপারে কোনো ভুল নেই। আর তাই সাভারকার মুক্তি পাওয়ার পরে কোনো ব্রিটিশ বিরোধী কার্যক্রম করেননি, হিন্দু মহাসভার সঙ্গে যুক্ত হয়েছেন, জিজাজি তত্ত্বের কথা বলেছেন, এবং আরএসএসের সঙ্গেও পরবর্তীকালে হিন্দু মহাসভার সঙ্গে আরএসএসের যোগ তো নতুন করে বলার কিছুই নেই, করেছেন। একটা খেলা, দারুণ খেলা। আর একই রকমভাবে জিন্নাহ, হি ওয়াজ ফরেন এডুকেটেড, খুব ভালো ইংরেজি বলতেন, স্মার্ট ছিলেন। তো তাকেও কিন্তু ক্রিম ছিলেন জিন্নাহ, তারও পড়াশোনা, আন্ডারস্ট্যান্ডিং নিয়ে সন্দেহের অবকাশ নেই। তো তাকেও কিন্তু জায়নিস্ট শক্তি বেছে নিয়েছিল, ক্রিম বলেই বেছে নিয়েছিল, যাতে করে একটা দারুণ রকম নেহরুর সঙ্গে একটা পাল্টা খাড়া করা যায়। নেহরু ইংরেজি ভাষায় দক্ষ ছিলেন, ভালো পড়াশোনায় ছিলেন, আপনারা জানেন, মেধাবীও ছিলেন, কোনো সন্দেহ নেই। কিন্তু মেধা, ডিগ্রি দিয়ে কি মানুষকে ভালোবাসা, দেশকে ভালোবাসার প্রমাণ হয় না। সেটা আমরা দেখছি, জানছি। প্রথাগত ডিগ্রি, তথাকথিত স্মার্টনেস, ইংরেজির জ্ঞান, ভাষা একটা, আপনি ইংলিশে ভালো হতে পারেন, বাংলায় ভালো হতে পারেন, ফরাসিতে ভালো হতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার, ইট ডাজ নট রিফ্লেক্ট ইউর উইজডম এট অল। একইভাবে পৃথিবীতে যত ধ্বংসাত্মক, মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করার ক্ষমতা রাখে এডুকেটেড লোকরা, আমার এটা বিশ্বাস। সাধারণ একটা অশিক্ষিত মানুষ, যারা বলি আমরা গেঁয়ো চাষা, সে সমাজের কিছু হয়তো ভালো করতে পারে, ক্ষতি করার ক্ষমতা তার নেই। কিন্তু সমাজের ক্ষতি করার ক্ষমতা, ব্রেন ওয়াশ করার ক্ষমতা, দালাল হওয়ার ক্ষমতা এই শিক্ষিত মানুষ
ডিগ্রিধারী মানুষেরই সবচেয়ে বেশি আছে। নোবেল প্রাইজ এদেরকে এই জন্য দেওয়া হয়। ব্যতিক্রম মার্জনা করবেন, ব্যতিক্রম অবশ্যই থাকতে পারে, কিন্তু এখন নেই বললেই চলে। এই সাহসকে দেখুন না কেন, ওনার কি মেধা নেই? যথেষ্ট বুদ্ধি, কৌশলী মানুষ, তো তাকেই কেন বেছে নিল বুঝতে হবে। সেনবাবুকে কেন বেছে নিল? সেনবাবু মিড ডে মিল চালু করে স্কুলগুলোকে কি 12টা বাজিয়ে দিল সেটা আপনারা জানেন। কেন মিড ডে মিল, কেন কি, কেন এসএসসি, যাই এগুলো নিয়ে আগে বলেছি। কিন্তু যাই হোক, দারুণভাবে খেলাটা খেলে গেছে ব্রিটিশরা, এবং যে বীজটা বুনে দিয়ে গেছে, একদিকে পাকিস্তান, বাংলাদেশও এখন আফগানিস্তান হবে অনেকে স্বপ্ন দেখছে। এবার পাকিস্তান তো মোটামুটি ইউজ করে নিয়েছে ওরা, এবার বাংলাদেশকে ওরা ইউজ করছে ইন্ডিয়ার ফয়েল হিসেবে, ফয়েল টু ইন্ডিয়া। ওখানেও সব লোকে স্বপ্ন দেখছে বাংলাদেশ আফগানিস্তানের মতো হবে, ইসলামিক রাষ্ট্র হবে, সেইভাবে হুজুররাও এরকম তারা বলছে। তারাও আর কি ব্রেন ওয়াশড, কেউ কেউ অবশ্য ব্রেন ওয়াশ নয়, তারা কেউ কেউ জানেন, তাদের অ্যাকাউন্টে টাকা পয়সা ঢোকে। আমাদের হিন্দুত্ববাদী নেতারাও কি জানেন না তারা অ্যাকাউন্টে পয়সা ঢোকে? তারা কতটা হিন্দু প্রেমী আমরা জানি। সবাই বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে রেখেছেন, হ্যাঁ, ফ্ল্যাট ফ্ল্যাট কিনছেন, বাড়ি ফাড়ি কিনছেন, তোল্লা দিয়ে গোল্লায় পাঠাচ্ছেন। কিন্তু হ্যাঁ, ব্রেন ওয়াশ সত্যিকারের কারা হয়? গরিব মানুষগুলো হয়, বা মধ্যবিত্ত শ্রেণীর কেউ কেউ হয়, টপ লেভেলের হয় না। তারা জানে মুনাফাটা কোথায়, ব্যবসাটা কোথায়, তারা জানে মুনাফাটা অর্থনীতিতে, মুনাফাটা টোটাল কন্ট্রোলে। আর যারা মুনাফা চায় তারা অর্থনীতিটাকে স্টাডি করে, তারা সেইভাবে ইনভেস্ট করে। আর সেই অর্থনীতিতে, সেই মুনাফাতে কোনো হিন্দু নেই, কোনো মুসলমান নেই, কোনো জৈন নেই, কোনো বৌদ্ধ নেই, কোনো মানুষও নেই, শুধু পণ্য আছে আর মুনাফা আর অতল প্রসারী লোভ, ক্ষমতার লোভ। আজ এই পর্যন্তই। শুভ